শরীরে স্পর্শ করায় এক মেয়েকে থাপড়ে কানের পট্টি গরম করে দিয়েছি। মেয়েটা আমার হাতে থাপ্পড় খেয়েও ভেটকি মেরে তাকিয়ে আছে। কি মেয়ে রে ভাই এটা? আপনারা হয়তো ভাবছেন কাকে আবার মেরে কানপট্টি নাড়িয়ে দিয়েছি। সত্যি বলতে এই মেয়েকে আমিও চিনি না। অনামিকা মানে আমার জিএফ, যার সাথে কিনা চিরতরের মতন আমার সম্পর্কে বিচ্ছেদ ঘটেছে আজকে। নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি আমি, কিন্তু আমি বেকার হওয়ায় সে আমায় ছেড়ে চলে গেছে। তার বান্ধবীরা নাকি আমার জন্য তাকে অনেক খোঁটা দেয়। তাছাড়া তার বাসা থেকেও নাকি আমাকে নিয়ে নানান কথা বলে যে সে একটা বেকার ছেলের সাথে ঘুরে বেড়ায়। তাই সে আজকে আমার সাথে চিরতরের মতন সম্পর্কে ছিন্ন করেছে। অনামিকা আমায় ছেড়ে চলে যাওয়ায় মনের বিরহে পাহাড়ের চূড়ায় এসে একাকী বসে আছি। কিন্তু হুট করে কোথা থেকে এই মেয়ে এসে আমার কাঁধে হাত রেখে সুরসুরি দিয়ে আমাকে জ্বালাতন করছে। এমনিতেই মনের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, তার উপরে আবার এই মেয়ে এসে আমার সাথে ফাজলামো করছে, যার কারণে মেজাজ পুরো ডাঙায় উঠে গেছে। তাই এই মেয়ের কানের পট্টি গরম করে দিয়েছি। কিন্তু অবাক করা বিষয় হলো এই মেয়ে আমার দানবের মতো হাতের থাপ্পড় খেয়েও গাল ভেটকাচ্ছে, যেখানে অন্য কোনো মানুষ হলে দাঁত দু একটা পড়ে যেত। কিন্তু এই মেয়ে কিভাবে আমার থাপ্পড় সহ্য করলো? তাই তাকে জিজ্ঞেস করলাম, এই আপনি কে বলেন তো? আর আমার সাথে কেন এসে বাদরামি শুরু করেছেন? আর তাছাড়া আপনি একটা মেয়ে হয়ে এত রাতে এখানে কি বা করছেন? আমি তোমার সব কয়টা কথার উত্তর একটু পরে দিচ্ছি, কিন্তু তুমি আগে আমায় এটা বলো যে তুমি আমায় এভাবে থাপ্পড় মারলে কেন? আজ যদি আমার জায়গায় অনামিকা থাকতো তাহলে কি তাকে এভাবে মারতে পারতে? মেয়েটার কথা শুনে থতমত খেয়ে গেলাম, কারণ সে আমার আর অনামিকার কথা জানলো কি করে? এই আপনি অনামিকার কথা জানলেন কি করে? বললাম তো তোমার সব কথার উত্তর আমি পরে দিচ্ছি, তুমি আগে খালি আমার একটা কথার উত্তর দাও। আমার জায়গায় অনামিকা হলে তাকে তুমি এভাবে মারতে পারতে? না, মারতে পারতাম না। তাহলে আমায় মারলে কেন? আমি কি তোমার কাঁধে হাত রেখে বা একটু খুনসুটি করে অনেক বড় অন্যায় করে ফেলেছি? দুঃখিত আমি, প্লিজ কিছু মনে করবেন না। আসলে অনামিকার জন্য আমার অনেক খারাপ লাগছে। সে আমায় ছেড়ে চলে যাওয়ায় মনে হচ্ছে যেন আমার দুনিয়াদারি সমস্ত কিছুই অন্ধকারে ছেয়ে গেছে। কোনো কিছুই ভালো লাগছে না, সব কিছুই বিষের মতন লাগছে। তাই সেই রাগ থেকে হয়তো আপনাকে থাপ্পড় মেরে বসেছি। প্লিজ আমায় ক্ষমা করবেন, আর প্লিজ আমায় আপনার পরিচয়টা বলেন যে আপনি কে, আর অনামিকাকে আপনি কিভাবে চেনেন? আমি আনহা, আর শুধু অনামিকার বিষয় না, আমি তোমার 14 গোষ্ঠীর পুরো জনমকুণ্ডলী জানি। মানে কি এসবের? সত্যি বলছি। কোনটা সত্যি আর কোনটা মিথ্যা এটা উপরওয়ালা জানেন। আপনি শুধু এতটুকু ক্লিয়ার করেন যে আপনি অনামিকা আর আমার সম্পর্কে কি করে জানেন। কারণ আমি কোনো মানুষ নই, আমি একজন পরী, তাই তোমার সম্পর্কে সমস্ত কিছুই আমি জানি। মেয়েটার কথা শুনে এবার আগের চাইতেও বড় করে ঝাটকা খেলাম, তাই চুপসে গেলাম একদম। মেয়েটা আমার চুপসে থাকা দেখে জিজ্ঞেস করলো, কি বিশ্বাস হচ্ছে না বুঝি যে আমি পরী? বিশ্বাস অবিশ্বাস সেটা আমার মনে আছে, কিন্তু আপনি এটা বলেন যে আপনি যদি পরী হয়ে থাকেন তাহলে এখানে কি করছেন? আপনার তো পরীদের দেশে থাকার কথা। আমি পরিপালক থেকে জমিনে নেমে এসেছি তোমার সাথে কথা বলার জন্য। কি আমার সাথে কথা বলার জন্য মানে? এই তোমার কি মাথায় একটুও জ্ঞান বুদ্ধি নেই নাকি যে একটা সাধারণ মেয়ে এত রাতে পাহাড়ে এসে তোমার সাথে কথা বলবে নাকি? না মানে আসলে এটা আসলে কিছুই না। আমি সত্যিই পরিপালক থেকে তোমার সাথে কথা বলার জন্য নেমে এসেছি। কি কথা বলেন? বলবো, তবে আজ না, অন্য একদিন বলবো। কারণ তুমি আমার শরীরে স্পর্শ করার সাথে সাথেই পুরো পরিপালকে কম্পন হয়েছে, যার দরুন এত সময় হয়তো পরিপালকের সবাই জেনে গেছে যে কেউ একজন জমিনে নেমে কোনো মানুষের সংস্পর্শে গিয়েছে। তো এখন কি করবেন? এখন আমার চলে যেতে হবে, কারণ আমি পরিপালক থেকে কাউকে কিছু না বলে নিচে নেমে এসেছি। আর তাছাড়া কয়েক মিনিটের মধ্যে পরিপালকের দারোয়ান পরিপালকের মেইন দরজায় স্পেল পড়ে সেটাকে আটকে দিবে, যার কারণে আমি আর কোনোদিন পরিপালকে যেতে পারবো না। ঠিক আছে, তাড়াতাড়ি চলে যান আপনি। যাচ্ছি, কিন্তু তুমি আমার থেকে কয়েক মিটার দূরে গিয়ে অপর পাশ ফিরে নিজের চোখ হাত দিয়ে শক্ত করে চেপে ধরো, না হয় তোমার সমস্যা হবে। কি সমস্যা হবে? আলোক রশ্মিতে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তারপর কিছুটা দূরে এসে সে মেয়েটার কথা মতন অপর পাশ ফিরে নিজের হাত দিয়ে নিজের চোখ চেপে ধরলাম। কিন্তু সত্যি বলতে আমি সেই মেয়ের কথা মতন শক্ত করে চোখ চেপে ধরিনি, কারণ মেয়েটার কথা সত্যি মিথ্যা সম্পর্কে আমি যাচাই করতে চাই। তাই একটা চোখ আলতো করে চেপে ধরেছি,
যাতে করে আমি আলোকরশ্মি দেখতে পারি। তবে যদিও আমি অপর পাশে ফিরে আছি, তাও তার আলোকরশ্মি দেখা যাবে যদি সে পরী হয়। তাই সেই আশায় এক চোখ খুলে আলোকরশ্মি দেখার ট্রাই করলাম। তখনই আকাশের বিজলির মতন একটা রশ্মি আমার চোখের ভিতরে এসে প্রবেশ করলো, যার কারণে সেই চোখটা পুরো ঘোলাটে হয়ে গেছে। আমার এই অবস্থা দেখে আমি দ্বিতীয় চোখটাও ছেড়ে দিলাম আর আশেপাশে ঘুরে তাকাতে লাগলাম, কিন্তু সেই মেয়েটাকে আর কোথাও দেখতে পেলাম না। তার মানে কি সত্যি সেই মেয়েটা পড়েছিল? এসব নিয়ে ভাবছিলাম। তখনই চোখের কারণে মাথায় একটা চিকন সরু পেইন শুরু হলো, যেমনটা হয় মাথা ব্যথা হলে। এছাড়া কোনো মানুষের চোখে প্রেসার পড়লে মুহূর্তের মধ্যেই মাথার নার্ভে গিয়ে এফেক্ট পড়ে সেটার, যার দরুন মাথা ব্যথা শুরু হয়। আমারও তেমনটাই হয়েছে, তবে আমার অন্যান্য মানুষ থেকে অনেক বেশি পরিমাণে পেইন হচ্ছে, যার দরুন আমি জ্ঞান হারিয়ে সেখানে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরে এলো তখন দেখি সকাল হয়ে গিয়েছে। মাথার উপরে রোদ ঝলসানো আলো ছড়াচ্ছে, আর আমি পাহাড়ের উপরে কিছুটা সমতল একটা জায়গায় পড়ে আছি। তাড়াতাড়ি করে উঠে দাঁড়ালাম। তখনই রাতের কথা মনে পড়ল, কিন্তু আমার এখন কোনো কিছুই বিশ্বাস হচ্ছে না, কারণ আমার চোখ দিয়ে সবকিছুই দেখতে পাচ্ছি আমি। রাতে যেমন ঘোলাটে ছিল চোখটা, এখন আর তেমন নেই, সবকিছুই দেখতে পাচ্ছি আমি। তার মানে হয়তো রাতের সমস্ত কিছুই আমার ভ্রম ছিল। দূর, পরি বলতে কি কিছু হয় নাকি? সেসব শুধু রূপকথার গল্পেই থাকে, বাস্তবে এসব কোনো কিছুই নেই। তাই এসব নিয়ে চিন্তাভাবনা না করে বাসায় যাওয়া উচিত, কারণ গতরাতে বাড়ি না যাওয়ার কারণে মা আমাকে হয়তো ছেঁড়া জুতা দিয়ে বরণ করবে, যাতে করে সত্যিকার অর্থে আমার চোখের জ্যোতি চলে যেতে পারে। তাড়াতাড়ি দোয়া দরুদ পড়তে পড়তে বাসার দিকে রওনা হলাম। চলেন, বাসায় পৌঁছাতে পৌঁছাতে নিজের পরিচয়টা দিয়ে দেই। বরাবরের মতো আমি আকাশ আছি আপনাদের সাথে, পড়ালেখা করি, অনার্স 2য় বর্ষে। আর পরিবার বলতে আমার মা বাবা আর একজন ছোট বোন। বাকি সমস্ত কিছু গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। দেখতে দেখতে বাড়ি পৌঁছে গেলাম। বাসায় এসে দরজার কড়া চাপতে মা হাসি খুশি ভাবে দরজা খুলে জিজ্ঞেস করলো, কিরে, গতকাল রাতে কোথায় ছিলি তুই? মা, মিথ্যে বলবো নাকি সত্যিটাই বলবো? সত্যের জয় হয় সবসময়, খালি খালি মিথ্যা বলে নিজের গালের চামড়া লাল করিস না। মা, অনামিকা আমায় ছেড়ে চলে গেছে, তাই গতকাল সারা রাত পাহাড়ের উপরে বসেছিলাম। আকাশের মা আকাশের মুখে এরূপ কথা শুনে চোখ পাকিয়ে আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, যেটা দেখে আকাশ তার মাকে বলে, কি হলো মা, এভাবে তাকিয়ে আছো কেন? আকাশ, তুই জানিস যে আমি ছাড়া তোকে এই বাড়িতে আর কেউ প্রায়োরিটি দেয় না। তোর বাবা তো একদমই দেয় না, তোর ছোট বোনও তোকে সেইভাবে দেখতে পারে না। সো আগামীতে আর এমনটা করবি না, কারণ তোকে সবসময় কিন্তু আমি প্রোটেক্ট করতে পারবো না তোর বাবার কাছ থেকে। তাই যাই করিস না কেন সাবধানে করিস। মা, বুঝতে পেরেছি। আচ্ছা যা, এবার গিয়ে ফ্রেশ হয়ে নে, আর মন খারাপ করিস না। দেখবি একদিন তুই ঠিকই মূল্য পাবি সবার কাছ থেকে, সেটা তোর ছোট বোন, বাবা এবং দুনিয়ার তোর সকল পরিচিত মানুষ থেকে। মা, দোয়া করো। অবশ্যই করব। এবার গিয়ে ফ্রেশ হয়ে নে। আচ্ছা। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। দিনটা এভাবেই কেটেছে ঘরের মধ্যে, কারণ একে তো কলেজে যায়নি, দ্বিতীয়ত বাবাও আজকে কাজে যায়নি। তাই বাসা থেকে বের হলে এটা সেটা বলবে বাবা, তাই আর বের হয়নি বাসা থেকে। তবে বাবা মাকে জিজ্ঞেস করেছিল আমি কেন কলেজে যাইনি। মা অসুস্থ বলে আমায় বাঁচিয়ে দিয়েছে। অন্যদিকে আপনারা সবাই হয়তো ভাবছেন আমি বাবাকে ভয় পাই অনেক বেশি, সেটা কিন্তু একদম মোটেও না, কারণ আমি ঘাটতেরা করলে সেটা আর কেউ সোজা করতে পারবে না। তবে বাবার ক্ষেত্রে চুপচাপ থাকি, কারণ তিনি সংসার সামলায় দিনমজুরি করে। যেখানে আমার বয়সী ছেলেরা সংসারের জন্য কত কিছু করে, সেখানে আমি এখনো বাবার ঘাড়ে বসে বসে খাচ্ছি। তাই আর বড় গলায় কিছু বলি না, চুপচাপ সারাটা দিন ঘরের মধ্যে বসে কাটিয়ে দিলাম। তবে মনের ভিতরে অনেক উথাল পাথাল করছে, সেটা নিশ্চয় অনামিকার জন্য, কিন্তু কোনো কিছুতেই নিজেকে সামনে রাখতে পারছিলাম না। তাই ঘুমের ওষুধ খেয়ে ঘুম দিয়েছি। এক ঘুমে পরের দিন সকালে উঠে রেডি হয়ে ক্লাসের জন্য ঘর থেকে বেরিয়ে গেলাম। কিন্তু মাঝপথে দেখি রাস্তার একপাশে একটা রেস্টুরেন্টের সামনে কেউ একজন ইয়ামাহা ভার্সন 3টাকে পার্কিং করে রেখেছে, যেটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, কারণ বাইকটা আমার অনেক পছন্দের। তাই বাইকটার কাছে চলে গিয়ে তাকে হাত দিয়ে ছুঁয়ে দেখতে লাগলাম। তখনই রেস্টুরেন্টের ভিতর থেকে দুজন বেরিয়ে এসে আমার উপরে চরম পরিমাণে রেগে গেল, যাদের মধ্যে একজন ছেলে আর একজন মেয়ে। তাদের হাবভাব দেখে বুঝতে বাকি নেই যে তারা কাপল। দুজনেই মাস্ক পরিধান করা ছিল। তখনই মেয়েটা মাস্ক খুলে রেখে আমার কাছে এসে আমার কলার চেপে ধরে বলতে লাগলো, কিরে ছোট লোক, তুই এখানে কেন? আর তুই কোন সাহসে
আমার বিএফের বাইকে হাত লাগিয়েছিস। জীবনে দেখেছিস কেমন বাইক? আমি মেয়েটাকে দেখে থ হয়ে গেলাম, কারণ মেয়েটা আর কেউ নয়, মেয়েটা হলো অনামিকা, যে কিনা আমায় ছেড়ে বড়লোকের দুলালির সাথে রিলেশনে জড়িয়েছে। যেটা দেখে বুকের ভিতরে রক্তক্ষরণটা আরো বেড়ে গেল, চোখ দিয়ে টুপটুপ করে পানি ঝরছে। তখনই আবার অনামিকা বলে উঠল, কিরে ছোট লোক, আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? জীবনে কি এমন বাইক দেখেছিস? আশা করি তো দেখবি না, কারণ তোকে আমি হারে হারে চিনি। তোর সাথে 1 বছরের সম্পর্কে কোনোদিনও তুই আমায় রিক্সা ছাড়া অন্য কিছু দিয়ে সফর করাসনি, সেখানে বাইক তো আকাশচুম্বী। অনামিকার কথা শুনে তার নতুন বয়ফ্রেন্ড বলে ওঠে, ও আচ্ছা, তার মানে এটাই তোমার সেই ফকিন্নি বয়ফ্রেন্ড, আর তুমি এই ছেলের সাথেই কিনা এতদিন রিলেশন করেছ? এই খচ্চরটাই আমার ফকিন্নি বয়ফ্রেন্ড, যে কিনা জাতে ফকিন্নি। আর রিলেশন তো করেছিলাম ভালো মনে, কিন্তু তার পোড়া কপাল, সে আমাকে সুখ দিতে পারেনি, তাই ছেড়ে দিয়েছি ওকে। এই খচ্চর, খবিস কোথাকার, ভাগ এখান থেকে, না হয় জুতোর পেটা খাবি। অনামিকার কথা শুনে চোখের পানি ফেলতে ফেলতে সামনের দিকে চলে আসলাম। মনের ভিতরে অনেক বেশি আঘাত লেগেছে, তবে আবার রাগও উঠল সেই ছেলেটির উপরে, কারণ সে আমায় তুচ্ছতাচ্ছিল্য করেছে। তাই মনে মনে বলতে লাগলাম, বড় লোকের বেটা, বাপের টাকায় বাইক কিনে ফুটানি দেখানো, সেটা তোর বেশি দিন চিরস্থায়ী হবে না। কোনোদিন দেখবি তুই সহ তোর বাইক কোনো বড় গাড়ির নিচে পড়বি, যাতে করে তোর বাইক আর তুই সোজা দুনিয়া থেকে টপকে যাবি। এসব কথা মনে মনে বলছিলাম, তখনই হুট করে বিকট একটা আওয়াজ কানে আসলো। পিছনে ফিরে দেখি বাইকের পাশে মোটা একটা আম গাছ ছিল, যেটা অলৌকিকভাবে ভেঙে বাইকের উপরে পড়েছে, যার কারণে বাইক ভেঙে কয়েক টুকরো হয়ে গিয়েছে। আর সেই ছেলেটার পায়ের উপরেও আম গাছের একটা ডাল পড়েছে, যেটার কারণে সে ব্যথায় চেঁচাতে আরম্ভ করেছে। আর যে আম গাছটা ভেঙে বাইকের উপরে পড়েছে, সেই আম গাছের গোড়ায় গতরাতে সেই আনহা নামক মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। এই দৃশ্য দেখে আমার চোখ জোড়া বড় হয়ে মার্বেলের আকৃতি ধারণ করেছে। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি সেই মেয়েটার দিকে, কিন্তু হুট করেই মুহূর্তের মধ্যে মেয়েটা অদৃশ্য হয়ে গেল। তখনই অনামিকা আমাকে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকতে আরম্ভ করলো, এই আকাশ, এদিকে আসো প্লিজ। অনামিকা ডাকে কদম পিছনে ঘুরিয়ে তার কাছে গেলাম। হ্যাঁ, কি হয়েছে বলো, ডাকলে কেন আমায়? আকাশ, আবার রাহুলের পায়ে অনেক চোট লেগেছে, প্লিজ ওকে হসপিটালে নিয়ে যেতে সাহায্য করো তুমি আমায়। বাহ, আপনার রাহুল? আমার রাহুল, প্লিজ একটু সাহায্য করো। দুঃখিত ম্যাডাম, আমি আপনার রাহুলের জন্য কোনো ধরনের সাহায্য করতে পারবো না, কারণ আমার মতন ছোট লোক ছেলে আপনার রাহুলের বাইক ধরাতেই আসমান জমিন এক হয়ে গিয়েছে, সেখানে আপনি বাইকের মালিকের গায়ে হাত দিতে বলছেন? না বাপু, এটা আমি পারবো না, আমার মতন ছোট লোক দ্বারা এত বড় কাজ হবে না। আমি চললাম, আপনি আপনার রাহুলকে সামলান। তারপর অনামিকাকে আর কোনো কথা বলতে না দিয়ে সেখান থেকে চলে আসলাম। আমি চলে আসার সময় মেয়েটা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়েছিল, কিন্তু কি আর করার, আমার হাতে কোনো কিছুই নেই। তার বাইক ধরাতেই যদি আমার জাতপাত নিয়ে টান দেয়, তাহলে সেই ব্যক্তির মতন মহান মানুষের সাহায্য করা আমাকে দিয়ে সাজে না। সোজা কলেজে চলে আসলাম। কলেজে এসে নিজের ক্লাসে প্রবেশ করলাম। ক্লাসে বসে বসে আসার সময় ঘটে যাওয়া অলৌকিকতা ঘটনা নিয়ে ভাবছিলাম। তখনই স্যার ক্লাসে চলে আসলো, কিন্তু আমার চিন্তা ভাবনায় কোনো ফের পড়ল না। আচ্ছা, গত রাতের আগের রাতের বিষয়টা কি তাহলে সত্যি ছিল? কিন্তু আমি তো সকালে উঠে চোখে সবকিছু দেখতে পেয়েছি, তাহলে কি করে সত্যি হয়? যদি সত্যি হতো তাহলে আমার চোখের জ্যোতি তো চলে যেত, তার মানে সত্যি নয়। কিন্তু আবার একটু আগে যে আমি সেই আনহা নামক মেয়েটাকে গাছের কিনারায় দাঁড়িয়ে থাকতে দেখলাম। আর তাছাড়া হঠাৎ করে এত মোটা গাছ কারো ক্রিয়াধারা ছাড়া রাহুলের বাইকের উপর পড়ল কি করে? না, কিছুতে একটা গড়বড় হচ্ছে। আমার সেই জিনিসটাকে নিয়ে একটু জাস্টিফাই করা উচিত, কিন্তু কিভাবে কি করব এসব নিয়ে ভাবছিলাম। তখনই স্যারের ডাক পড়ল, এই আকাশ, কোন দুনিয়ায় আছো তুমি? স্যারের কথার উত্তরে নিজের অজান্তেই বলে উঠলাম, স্যার, পরীর দুনিয়ায়। আমার মুখে এমন উত্তর শুনে ক্লাসের সবাই অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, বিশেষ করে স্যার। তবে তিনি অবাক দৃষ্টিতে নয়, তিনি রাগান্বিত দৃষ্টিভঙ্গিতে তাকিয়ে আছে। স্যারের রাগান্বিত চেহারাটা দেখে মাথা নুইয়ে ফেললাম। তখন আবার স্যার বলে উঠল, তুই পরীর দুনিয়ায় আছিস তাই না? দাঁড়া, তোরে পরীর দুনিয়া থেকে টেনে হিঁচড়ে জমিনে আনছি। এই গতকালের ক্লাসে যে টপিকের উপরে আলোচনা করে সবাইকে ছোটখাটো থিংস দিয়ে বলেছিলাম, টপিকটা সম্পর্কে ইন্টারনেটে সাজেশন নিয়ে নিজেদের মতন করে শিখে আসতে, সেটা কি শেখা হয়েছে? স্যার, গতকাল তো আমি ক্লাসে ছিলাম না। বাহ, স্যার তো দেখি গতকাল ক্লাসে আসেনি। কিন্তু স্যার, আমি এত কিছু শুনতে চাই না।
আমার জাস্ট পড়াটা চাই। সো আপনি সকলের সামনে দাঁড়িয়েই সেই বিষয়টা নিয়ে আলোচনা করেন। স্যারের কথায় উঠে দাঁড়িয়ে গেলাম, কারণ আমি জানি যে আমি বিষয়টা নিয়ে আলোচনা করতে পারবো না, কিন্তু তাও দাঁড়িয়ে গেলাম, কারণ তা না হলে হয়তো বেয়াদবি করা হবে স্যারের সাথে। জি, এবার শুরু করেন, তা না হলে আপনাকে হয়তো ক্লাস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। লজ্জায় মাথা নুইয়ে রেখেছি। আমার টুলের পাশে কিছুটা জায়গা খালি আছে। হুট করে আমার নজর সেখানে গিয়ে আটকে গেল, কারণ সেখানে সেই মেয়েটাই বসে আছে যে কিনা গত রাতের আগের রাত পাহাড়ে এসে আমার সাথে কথা বলেছে, যে কিনা কলেজে আসার পথে গাছের নিচে দাঁড়িয়েছিল। তার মানে কি সত্যি এই মেয়েটা পড়ি? হা করে তাকিয়ে আছি টুলের দিকে। অপরদিকে স্যার আমার চুপচাপ দাঁড়িয়ে থাকা দেখে আরও রেগে গেল, কিন্তু আমার কোনো হুঁশ নেই। আমি আবারও অন্যমনস্ক হয়ে যাওয়ায় স্যার এবার রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে বলতে আরম্ভ করলো, এই বেয়াদব ছেলে, তুই কি করতে ক্লাসে এসেছিস? যা বের হ ক্লাস থেকে। স্যারের কথায় থতমত খেয়ে গেলাম, যার দরুন আমার হুঁশও ফিরে এসেছে। স্যার দেখে আমার দিকে রক্ত চোষার মতন তাকিয়ে আছে। পরিস্থিতি পুরো নিজের কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে। এই অবস্থায় কি করব ভেবে পাচ্ছি না। তাই স্যারকে বললাম, স্যার বলছি। তারপরেই টপিকটা নিয়ে আলোচনা শুরু করে দিলাম। আবারও আমার সাথে এক অলৌকিক ঘটনা ঘটে বসলো। আমি যেই টপিক সম্পর্কে জানি না সেই টপিক নিয়ে আলোচনা করে পুরো ক্লাসকে তাক লাগিয়ে দিয়েছি। সবাই হাতে তালি দিতে আরম্ভ করলো। আমার আলোচনা দেখে স্যারও বেশ অবাক। তবে শুধু স্যারই নয়, আমি নিজে অবাক যে কিভাবে কি বলেছি। আমি এতটা সময় কি বলেছি তা আমি নিজেও জানি না, কিন্তু সবাই হাততালি দিচ্ছে। তখনই স্যার এসে হাসি খুশিভাবে বলতে আরম্ভ করলো, আকাশ, তুমি অনেক জ্ঞানী একজন স্টুডেন্ট, সো প্লিজ ক্লাসে মনোযোগ দাও। তুমি এখন টপিকটাকে নিয়ে যেভাবে সবার সামনে আলোচনা করেছো সেইভাবে আমি শতবার চেষ্টা করলে হয়তো পারবো না। তাছাড়া তোমার আলোচনা শুনেই হয়তো অনেকের বিষয়টা নিয়ে জড়তা কেটে গেছে। সবাই আশা করি তোমার এক্সপ্লেনেশনে ক্লিয়ার করে বুঝে গিয়েছে। সো মন লাগাও ক্লাসে। জি স্যার। তারপর স্যারের জায়গায় গিয়ে ক্লাস নিতে আরম্ভ করলো। আর আমি পাশে ফিরে দেখি সেই মেয়েটা নেই যে কিনা একটু আগেও আমার পাশে বসেছিল। মনের ভিতরে কৌতূহলের মাত্রাটা আরো বেড়ে গেল, কিন্তু না, কৌতূহলটাকে আপাতত সাইডে রেখে ক্লাসে মন দেই। না হয় স্যার আবারও এটা সেটা বলতে আরম্ভ করবে। যেই ভাবা সেই কাজ। স্যারের ক্লাস পুরোটা শেষ করলাম। দেখতে দেখতে বাকি ক্লাসগুলোও শেষ হয়ে গেল। ক্লাস থেকে বের হয়ে এবার সেই কৌতূহলটাকে মেটানোর চেষ্টা করলাম। বাসার দিকে হেঁটে হেঁটে রওনা হয়েছি। আর সেই বিষয়টা নিয়ে ভাবছি, আচ্ছা, আমি একে একে মেয়েটাকে 3 বার দেখলাম, তার মানে হয়তো সেই মেয়েটা সত্যিই পড়ি। কিন্তু কথা হলো, সে তো ক্লাসে আমার সাথে কিছুটা সময় বসেছিল, তাহলে বাকিরা তাকে দেখলো না কেন? এসব নিয়ে ভাবছিলাম। তখনই দেখি সেই মেয়েটা হুট করে কোথা থেকে এসে যেন আমার সাথে হাঁটা শুরু করেছে। তাই হাঁটা বাদ দিয়ে রেখে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি সেই মেয়েটার দিকে। সে আমার তাকানো দেখে জিজ্ঞেস করলো, আরে এত অবাক হচ্ছ কেন? আমি তো তোমায় সেদিন রাতেই বলেছিলাম যে আমি পড়ি। আমার সেদিনকার কথাটা কি তোমার বিশ্বাস হয়নি? হয়েছে, তবে পুরোপুরি না। সমস্যা নেই, আস্তে আস্তে হয়ে যাবে। আচ্ছা, 3 সেকেন্ড পর আবার ফিরে আসছি, তুমি হাঁটতে থাকো। মেয়েটা হুট করে আবার কোথাও উধাও হয়ে গেল, কিন্তু 3 সেকেন্ড যেতে না যেতে সে আবার ফিরে এসেছে। তার এমন আচরণ দেখে তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, কোথায় চলে গিয়েছিলেন আপনি আবার? দেখো, আমি দিনের বেলায় 3 সেকেন্ড খালি তোমার সামনে আসতে পারবো, তারপর 3 সেকেন্ডে আবার পরিপালকে চলে যেতে হবে। এমন করে যতবার ইচ্ছে আমি তোমার সামনে আসতে পারবো। আচ্ছা, আপনি আজকে সে আম গাছটার নিচে কি করছিলেন? মেয়েটাকে এই প্রশ্ন করতেই সে আবার উধাও। বুঝে গেলাম যে 3 সেকেন্ড হয়ে গিয়েছে। আবারও 3 সেকেন্ড যেতে না যেতেই সে আবার ফিরে আসলো। সে ফিরে এসে আমাকে উত্তর দিল, তোমাকে সেই ছেলে অপমান করেছে, তাই প্রতিশোধ নিয়েছি তার উপরে। কি? তার মানে ক্লাসেও আমার অলৌকিক ঘটনাটা আপনার জন্য ঘটেছে? এই তো বুদ্ধিমান ছেলে। আমি তোমায় সাহায্য করেছি ক্লাসে, আর এই সাহায্যটা সবসময়ই করে যাব, তবে সেটা 3 সেকেন্ডের মধ্যেই। কারণ জমিনে দিনের বেলায় 3 সেকেন্ডের বেশি সময় থাকলে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। তাছাড়া আমার পরিপালকের লোকেরাও জেনে যাবে যে আমি পরিপালক থেকে জমিনে নেমে এসেছি। তাই দিনের বেলায় জমিনে 3 সেকেন্ড থেকে তার মধ্যেই পরিপালকে আবার ফিরে যেতে হবে। তারপর পরিপালকে 3 সেকেন্ড অতিবাহিত হলে আমি আবার চাইলে জমিনে আসতে পারবো। ও আচ্ছা, কিন্তু আপনি যে এখন আসলেন, আপনার আলোক রশ্মি যে দেখতে পেলাম না, সে তুমি দিনের বেলায় বেশি একটা দেখতে পাবে না। কারণ বেশিরভাগ সময় আমরা রাতেই জমিনে নেমে আসি, কারণ তখন জমিনে নেমে শান্তি। আর তাছাড়া 3 সেকেন্ড জমিনে থেকে বেশি কিছু একটা করা সম্ভব হয় না। তাই দিনের বেলায় জমিনে আসলে 3 সেকেন্ড থাকি,
আর রাতে আসলে অনেকটা সময় নিয়ে থাকি। কিন্তু তার জন্য আমাদেরকে একটা নহরের পানি পান করতে হয়, যেই পানিতে পরিপালকের জাদুকর বা অলৌকিক ক্ষমতার পণ্ডিত বা মাস্টাররা স্পেল পড়ে রাখে, মানে হলো মন্ত্র পড়ে সেই নহরটাকে জাদুকরি সুরা বানিয়ে দেয়, যেটা পান করলেই পরীরা এসে জমিনে অনেকটা সময় থাকতে পারে। সুরাটা পান করে কোনো পরী যখন জমিনে নেমে এসে সময় কাটিয়ে পরে আবার ফিরে যায়, তখনই আলোকরশ্মির আলোকপাত হয়। ও তার মানে কোনো পরী সুরা পান না করে অনেক সময়ের জন্য জমিনে এসে ঘুরে গেলে তখন আলোকরশ্মি হয়। আচ্ছা, সবকিছুই বুঝলাম, কিন্তু আপনারা জমিনে আসেন কেন? আর আপনারা জমিনে নেমে আসলে কেউ কিছু বলে না? আপনারা বলতে কেউ জমিনে এসে সময় কাটানোর মতন অনুমতি পায় না। জমিনে শুধুমাত্র পরিপালকে থাকা রাজার বংশের মানুষরাই জমিনে নামতে পারে, আর আমিও রাজার বংশের লোক, তাই আমিও সুরা পান করে জমিনে নেমে এসেছি। ও আচ্ছা, কিন্তু আপনি যে তাহলে পরশুদিন হুট করে ভয় পেয়ে চলে গেলেন, আপনি না রাজবংশের লোক। কারণটা হলো কোনো পরি মানুষের স্পর্শে গেলে পরিপালকে ভূমিকম্প হয়। আর তাছাড়া রাজবংশের মানুষরা পৃথিবীতে আসতে পারলেও অনেক কয়টা নিয়ম মেনে আসতে হয়, যার মধ্যে প্রথমটা নিয়ম হলো কেউ জমিনে আসতে চাইলে অন্যদের অগোচরে আসতে হবে। জমিনে নামার সময় কেউ যেন তাকে দেখতে না পায়, সেটার খেয়াল রেখে জমিনে নামতে হবে। তাই পরশুদিন চলে গিয়েছি। ও আচ্ছা, কিন্তু নামার সময় যদি কেউ দেখে ফেলে তখন কি তাকে সাজা দেওয়া হয়? সাজা দেওয়া হয় না, কিন্তু তাকে অনেক অপমান অপদস্থ হতে হয় এবং তার থেকে সুরাটা নিয়ে নেওয়া হয়, যার ফলে সে আর কখনোই জমিনের বুকে নামতে পারবে না। এমন কঠোর নিয়ম কেন? কারণ একের দেখায় বাকিরাও জমিনে নামতে চাইবে, সেই জন্য। আর এই সুরার পানিটা খালি পরিপালকের পণ্ডিতরা রাজ দরবারের মানুষের জন্যই বানিয়েছে। এই সুরার কথা পরিপালকের রাজ দরবারের মানুষ এবং পরিপালকের পণ্ডিতরা ছাড়া অন্য কেউই জানে না, কারণ তারা জানতে পারলে রাজার বিরুদ্ধে বিদ্রুপ করবে, কারণ এটা একদম বেআইনি কাজ। আমাদের পরিপালকের আইন মোতাবেক কেউ জমিনে নামতে পারবে না, কিন্তু রাজদরবারের মানুষরা বেআইনিভাবে সুরা ব্যবহার করে জমিনে নামে ঘোরাফেরা করার জন্য। সবকিছুই বুঝলাম, কিন্তু সত্যিকার অর্থে আমার এখনো পুরোপুরিভাবে বিশ্বাস হচ্ছে না যে আপনি পরী, এবং আপনি আমাকে যেই সমস্ত কাহিনী শুনিয়েছেন সে সব কিছুই সত্য। আমার কেন জানি মনে হচ্ছে সবকিছুই আমার মনের ভ্রম। আচ্ছা দাঁড়াও, তোমার মনের সন্দেহ আমি দূর করছি। তুমি চোখ বুজে নিজের শরীরে একটা চিমটি কেটে কিছু একটা কল্পনা করো, কারণ চিমটি কাটলে মনের ভ্রম দূর হয়ে যায়, তারপর সমস্ত কল্পনা শেষে চোখ খুলবে। ঠিক আছে? মেয়েটার কথা মতন চোখ বন্ধ করে নিজের শরীরে চিমটি কেটে মনে মনে কল্পনা করলাম যেই স্যার আজকে আমাকে পুরো ক্লাসের স্টুডেন্টের সামনে এটা সেটা বলেছে, আমি সেই স্যার এবং তার ঘরবাড়িকে উঠিয়ে এনে একটা গাছের উপরে ঝুলিয়ে রেখেছি। এমন এক অদ্ভুত কল্পনা করে চোখ খুলতেই দেখি আমার ঠিক সামনে বরাবর একটা বট গাছ আছে। সেই গাছের উপরে স্যারের পুরো বাড়িটা ঝুলছে, যেটা দেখে মাথা পুরোপুরি আউলে গিয়েছে। চোখ বড় বড় করে মেয়েটার দিকে তাকিয়ে আছি। তখনই সে আমাকে বলল, কি বিশ্বাস হয়েছে তো? না, আমার এখনো বিশ্বাস হয়নি। আকাশের কথা শুনে পরীটা এবার চরম পরিমাণে রেগে যায়, যার কারণে সে রেগে গিয়ে আকাশকে বলে, তুই বেটা আসলেই মাথা মোটা। এই আমি চললাম, রাতে আমি তোর বাসায় আসব, তখন তোর ভ্রম পুরোপুরি দূর করে দিব, কারণ এখন আমার চরম পরিমাণে রাগ উঠছে তোর উপরে। আমি যদি আর কিছু সময় জমিনে থাকি তাহলে হয়তো তোকে আছড়ে তোর নাড়িভুড়ি সব বের করে ফেলবো। তাই যেতে হবে আমাকে। এখন যাই, রাতে আবার দেখা হবে। তারপর পরীটা চলে যায়, আর আকাশও কিছু একটা ভাবতে ভাবতে বাসায় চলে আসে। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে জম্পেশ একটা ঘুম দেয়, কারণ ঘুমটা তার দৈনিক রুটিনের মধ্যে একটা। বিকেলবেলায় ঘুম থেকে উঠে কিছুটা সময় বাহির থেকে ঘোরাঘুরি করে মাগরিবের সময় ঘরে আসে। তারপর হালকা পাতলা নাস্তা খেয়ে বই নিয়ে বসে পড়ার জন্য এক বসায় পড়ার টেবিল থেকে রাত 10টায় উঠে। তারপর রাতের খাওয়া খেয়ে শুয়ে পড়ে। বিছানায় শুতেই তার অনামিকার কথা মনে পড়ে। এতটা সময় এটা সেটা নিয়ে বিজি থাকায় অনামিকার কথা এত একটা মনে পড়েনি, কিন্তু এখন খুব বেশি মনে পড়ছে, যার কারণে তার চোখ থেকে আবারও টুপ টুপ করে পানি পড়তে আরম্ভ করে। আসলে এটাই হয়তো সত্যি যে হারিয়ে যাওয়া প্রিয় মানুষের কথা যখন কারোর মনে পড়ে তখন পৃথিবীর হাজারো সুখ আর তাকে সুখে রাখতে পারে না। আকাশের বেলায়ও এমনটা হয়েছে। সে কান্না করতে করতে সারাটা বালিশ ভিজিয়ে ফেলেছে। তার কান্নার ইতি ঘটে ঘুমের মধ্য দিয়ে। সে কান্না করতে করতে নিজের অজান্তেই ঘুমিয়ে পড়েছে। তখনই আনহা নহর দ্বারা তৈরি করা সুরা পান করে পরিপালক থেকে নেমে আকাশের কাছে আসে। তারপর সে এসে দেখতে পায় আকাশ ঘুমিয়ে পড়েছে, আর তার চোখের কোণে
ফোঁটা ফোঁটা পানি জমে আছে, যেটা দেখে আনহার বুঝতে বাকি নেই যে আকাশ কান্না করেছে। তাই সে কোনো কিছু চিন্তাভাবনা ছাড়াই আকাশের ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়াতে আরম্ভ করে, যার কারণে আকাশ ঘুম থেকে উঠে যায়। আকাশ ঘুম থেকে উঠে দেখে তার ঠোঁটের মধ্যে আনহা তার নিজের ঠোঁটের উষ্ণতা বিলাচ্ছে, যেটা দেখে সে চমকে ওঠে আর সজোরে এক ধাক্কা দিয়ে আনহাকে খাট থেকে নিচে ফেলে দেয়, যার কারণে আনহা ব্যথা পেয়ে ছোট বাচ্চার মতো নিচে বসে কান্না করতে আরম্ভ করে। আনহার এমন আচরণ দেখে আকাশ মনে মনে বলে ওঠে, সে যদি পরী হয় তাহলে ব্যথা পায় কি করে? তাদের কাছে এত এত অলৌকিক শক্তি, তারা নাকি বলে খাট থেকে পড়ে গিয়ে ব্যথায় কান্না করে। এই, আপনি যদি পরী হন তাহলে ব্যথায় কান্না করছেন কেন? পরীরা কি কান্না করে নাকি? আকাশের কথা শুনে আনহার চোখ মুখ রাগে লাল হয়ে যায়। তাই সে কান্নার গতিবেগ কিছুটা কমিয়ে রাগান্বিত ভাবে আকাশকে বলে, এই খচ্চর ছেলে, তুই আমাকে ফেললি কেন সেটার উত্তর দে আগে। আপনি আমার সাথে অদ্ভুত আচরণ করায় এমনটা করেছি, তাই বলে কি তুই আমাকে এভাবে খাট থেকে ফেলে দিবি নাকি? আসলে দুঃখিত, নিজের অজান্তে করেছি এমনটা। নেক্সট টাইম আর এমনটা হবে না। সো এবার আপনি আমার প্রশ্নের উত্তর দিন যে আপনি পরী হলে ব্যথা পেলেন কি করে? অলৌকিক শক্তির প্রকট করে ব্যথা থেকে তো বেঁচে যেতে পারতেন। আকাশের সরি শুনে আনহা এবার শান্ত হয়ে যায়। তাই সে নিজেকে শান্ত করে আকাশকে বলে, কারণ হলো আমি তোমার স্পর্শে এসেছি, আর তাছাড়া কোনো পরী যদি কোনো মানুষের সামনে দেখা দেয় তাহলে তার দেওয়া সমস্ত আঘাত সেই পরীর শরীরে লাগে, কারণ পরী হলেও সে নিজের রূপ নিয়ে মানুষের সামনে এসেছে। তাই সেই মানুষটির সামনে পরীর সুপার ন্যাচারাল পাওয়ার বেশি একটা কাজে লাগে না। পরী তখন তার কাছে মানুষের মতোই হয়ে যায়। একজন মানুষ যেমন অন্য মানুষকে আঘাত করলে যেমন চোট পায়, পরীও ঠিক সেম ভাবে চোট পায়। কারণটা ওই যে বললাম, সে মানুষের সাথে দেখা দিয়েছে এবং তার আসল রূপ নিয়ে সেই মানুষটার সামনে এসেছে। ও আচ্ছা, কিন্তু আমার আরেকটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আপনি না বলেছিলেন পরী যদি জমিনে নেমে এসে কোনো মানুষকে স্পর্শ করে তাহলে পরিপালকে কম্পন হয় এবং পরিপালকের সবাই জেনে যায় যে কেউ একজন জমিনে নেমে মানুষের স্পর্শে গিয়েছে। তো এখন তো আপনি নিজেই আমার শরীরে স্পর্শ করেছেন, এখন কি সমস্যা হবে না? এতক্ষণে সমস্যা হয়ে গেছে, তাই আমার যেতে হবে এখনই। তাই আমি চলে যাচ্ছি, কিন্তু 1 ঘন্টা বা আধ ঘন্টা পর আবার আসবো। তখন আসার সময় তোমার বিশ্বাস হয় মতন কিছু একটা নিয়ে আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি আসবেন কিন্তু, কারণ আমার ঘুমাতে হবে। জলদি আসবো। এখন গেলাম। আর আমি লাফিয়ে পড়ার সময় তুমি তোমার জানালার দিকে তাকাবে না, ঠিক আছে? তারপর পরীটা ঘরের জানালা দিয়ে নিচে লাফ দিল, আর আমি অন্য পাশ ফিরে শুয়ে রইলাম, কারণ আমি নিজের বিপদ ডেকে আনতে চাই না জানালা দিয়ে নিচে তাকিয়ে। তবে যদিও এখনো আমার পুরোপুরি বিশ্বাস হয়নি সমস্ত কিছু, তবে আবার এখন পুরোপুরি অবিশ্বাসও হচ্ছে না আনহা নামক পরীটার কথা শুনে। তাই সে আসার জন্য অপেক্ষা করছি, দেখি সে আমার অবিশ্বাসকে পুরোপুরি বিশ্বাসে পরিবর্তন করতে পারে কিনা। দেখতে দেখতে 40 মিনিট হয়ে গেল। আমি বিছানার এপাশ ওপাশ করছি, তখন হুট করে জানালা দিয়ে সেই মেয়েটা প্রবেশ করলো। তারপর সে আমায় জিজ্ঞেস করলো, ঘুমিয়ে গেছো নাকি চেতন আছো? না, ঘুমাইনি। যাক, ভালোই হয়েছে। এই নাও, তোমার জন্য পরিপালক থেকে এক জাতীয় বিস্কিট এনেছি। এই বিস্কিটটা তুমি সকালে উঠে খাবে এবং তোমার মাকেও খাওয়াবে। দেখবে এটা খেয়ে তোমার মা তোমাকে বলবে এমন মজার বিস্কিট তিনি আর কোনোদিনও খায়নি। আর তোমারও ঠিক এমনটাই মনে হবে, ঠিক তোমার মায়ের মতন, কারণ এমন বিস্কিট জমিনের কোথাও পাওয়া যায় না। এই বিস্কিট শুধুমাত্র আমাদের পরিপালকের এক বয়স্ক পরী বানায়। আচ্ছা ঠিক আছে, খাওয়াবো, কিন্তু আপনি আমাকে এটা বলুন যে আপনি একটু আগে আমার ভাঙাচোরা দোতলা বাড়ি থেকে নিচে লাফ দিলেন, আপনার কোথাও কি ব্যথা ট্যাথা লাগেনি? কারণ নিচে তো ইটের কঙ্কর রাখা আছে। না, আমার লাগেনি। যাক, তাহলে তো ভালোই। আচ্ছা, বিস্কিট খেয়েও কি আমার কথা তোমার পুরোপুরি বিশ্বাস হবে? দেখুন, আসলে আমি একদম অবিশ্বাস করছি যে তা না, কারণ অনেক অলৌকিক ঘটনাই ঘটেছে আপনার সাথে সেই কয়েক রাত আগে দেখা হওয়ার পর থেকে। তাই কিছুটা বিশ্বাস হচ্ছে, কিন্তু পুরোপুরি বিশ্বাস হচ্ছে না। মনের কোনো এক কোণায় এখনো মনে হচ্ছে সবকিছু আমার ভ্রম। আচ্ছা, বিশ্বাস হলে হোক, আর না হলে সমস্যা নেই, কারণ সেটা একসময় আপনা আপনি তোমার বিশ্বাস হবে। আমি তোমার স্যারের বাড়িটা গাছের উপরে লটকে রেখেছিলাম, মনে আছে সেটা তোমার? মনে আছে। দেখবে তোমার সেই স্যার আগামীকাল কলেজে যাবে না, কারণ সেই স্যার এবং তার বাড়ির উপরে মায়া করেছি আমি, যার দরুন তার এবং তার পরিবারের লোকজন একদিন ঘুমিয়ে কাটিয়ে দিবে। তারা এই দিনের কথা বলতেও পারবে না। কেউ যদি তোমার সেই স্যারকে আগামীকালের কথা জিজ্ঞেস করে তাহলে দেখবে
তোমার স্যার উত্তর দেওয়ার বদলে নিজেই বলবে কোন দিনের কথা বলছেন আপনি। ঠিক আছে, আমি কালকে কলেজে গিয়ে দেখব বিষয়টা। আর আগামী পরশুদিন আমি নিজেই স্যারকে আগামীকালের কথা জিজ্ঞাসা করব। আর আপনি স্যারের মায়া আগামীকাল রাতে কাটিয়ে দিবেন। আমিও এমনটাই ভেবেছি যে আগামীকাল মাঝরাতে মায়া কাটিয়ে দিব, যাতে করে রাত পোহালে সকালে তাদের ঘুম ভাঙে। তবে এত কিছুর পরেও যদি তোমার ভ্রম মনে হয় বা পুরোপুরি বিশ্বাস না হয়, তাহলে তোমাকে পরিপালকের মায়াকাল আয়নার সামনে নিয়ে যাব, যার সামনে দাঁড়িয়ে তুমি মনের যে কোনো বাসনা পূরণ করতে পারবে। তুমি মায়াকাল আয়নার সামনে দাঁড়িয়ে যেটাই মনে মনে কল্পনা করবে, সেটাই তুমি আয়নার মাধ্যমে দেখতে পাবে। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় সেই সময় দেখা যাবে, কিন্তু সবকিছুর ভিড়ে আমার অনেক জটিল একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? জমিনের বুকে এত মানুষ থাকা সত্ত্বেও আপনি আমার মতন আহামক একটা ছেলের সামনে প্রকট হলেন কেন? সেসবের উত্তর তোমাকে আমি পরে দিব। কেন? এখন দিলে কি হবে? কারণ এখনো সেই সময়টা হয়নি, তাই তোমাকে এখন এসব বলা যাবে না। যখন সময় হবে তখন তোমাকে আমি নিজেই সবকিছু খুলে বলবো। ঠিক আছে, এবার আপনি চলে যান, আমি ঘুমাবো এখন। আমি চলে যাব, তবে সেটা তুমি ঘুমিয়ে যাওয়ার পর, কারণ তোমার ঘুমন্ত চেহারাটা দেখে আজ আমার অনেক মায়া লেগেছে। অবশ্য মায়াটা যদিও আগ থেকে তোমার উপর ছিল, কিন্তু আজকে তোমার কান্নারত চেহারাটা দেখে তোমার উপর আরো মায়া বেড়ে গেছে। তাই তুমি ঘুমিয়ে পড়ো, তোমার ঘুমন্ত চেহারাটা এক নজর দেখেই আমি চলে যাব। ঠিক আছে, আমি ঘুমালেই না হয় আপনি চলে যাবেন, কিন্তু লাস্ট একটা কথা ক্লিয়ার করেন যে আমার উপর আগ থেকে আপনার মায়া কাজ করে। মানে জিনিসটা বুঝলাম না। আকাশ প্লিজ এইসব এখন জানতে চেও না, কারণ তোমার আগের প্রশ্নটার সাথে এই প্রশ্নটাও একই সুতোয় বাঁধা, তাই এটার উত্তরও এখন দিতে পারবো না তোমায়। সো তুমি এখন ঘুমিয়ে পড়ো, আমি তোমার পাশে বসে আছি। আচ্ছা, আমি ঘুমিয়ে পড়ছি। তারপর আকাশ চোখ বন্ধ করে ঘুমানোর প্রয়াস করে, আর আনহা তার পাশেই বসে তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। কিছুটা সময় এভাবে অতিবাহিত হতেই আকাশ ঘুমিয়ে পড়ে। আকাশ ঘুমিয়ে পড়তেই আনহা আবার আকাশের উপরে একটা মায়া করে তার ঠোঁটে স্পর্শ করে, যার কারণে আকাশ এবার কিছুই বুঝতে পারে না। আনহার মায়ায় সে এবার গভীর নিদ্রায় হারিয়ে গেছে। আনহা কয়েকবার আকাশের ঠোঁটে স্পর্শ করে আগের ন্যায় জানালা দিয়ে নিচে লাফ দেয়, আর আকাশ সেভাবেই ঘুমিয়ে থাকে। এই ঘুমের রীতি ঘটে একদম ভোর সকালে। আকাশ ঘুম থেকে উঠে বিছানায় বসে আছে, তখনই সে লক্ষ্য করে তার জিহ্বায় মিষ্টি জাতীয় কিছু একটা স্বাদ পাচ্ছে সে। তাই সে হাতের তালু দিয়ে ঠোঁটে ঘষা দেয়। সে মনে করেছে তার ঠোঁটে হয়তো মিষ্টি জাতীয় কিছু লেগে রয়েছে, যার দরুন সেই মিষ্টির স্বাদ তার জিহ্বা পর্যন্ত গিয়েছে। কিন্তু তার ধারণাটা পুরোপুরি সঠিক নয়। সে হাত দিয়ে ঠোঁটে ঘষা দিতেই সেই মিষ্টি স্বাদটা তার পুরো ঠোঁটেও ছড়িয়ে যায়, কিন্তু সে হাত দিয়ে কিছুই দেখতে পায় না। তাই সে মনে মনে বলে, আরে আমার ঠোঁট আর জিহ্বায় কেন এত মিষ্টি লাগছে? আমি তো রাতে তেমন কোনো মিষ্টি খাবারই খাইনি, তাহলে কোথা থেকে এলো এই মিষ্টি স্বাদটা? আকাশ এসব নিয়ে ভাবতে ভাবতে অনেকটা সময় কাটিয়ে দেয়, কিন্তু সে এসবের কোনো উত্তরই খুঁজে পায় না, যার কারণে সে ভাবা বাদ দিয়ে আনহার দেওয়া বিস্কিটের প্যাকেটটা নিয়ে রুম থেকে বেরিয়ে তার মায়ের কাছে যায়। তার মাও ভোর সকালে ঘুম থেকে উঠে গিয়েছে, কারণ তার নাস্তা বানাতে হবে। সবার জন্য নাস্তা বানানোর কাজটা তিনিই করে থাকেন, তাই তিনি কিচেনে নাস্তা রেডি করছে। অন্যদিকে আকাশ কিচেনে গিয়ে বিস্কিটের প্যাকেটটা খুলে সেখান থেকে একটা বিস্কিট নিয়ে তার মাকে খেতে দেয়। তার মা তার থেকে বিস্কিটটা নিয়ে তাকে জিজ্ঞাসা করে, এই তুই বিস্কিট পেয়েছিস কোথায়? আকাশ তার মাকে মিথ্যা বলে, মা গতকাল কিনে এনেছি, বিস্কিটটা অনেক মজার, তুমি একটু খেয়ে দেখো। আচ্ছা ঠিক আছে, দে, খাচ্ছি। তারপর আকাশের আম্মু বিস্কুটটা মুখে দিতেই আকাশের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, যেটা দেখে আকাশ তার মাকে জিজ্ঞেস করে, মা কি হয়েছে? তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আকাশ, এই বিস্কিটটা তুই কোথা থেকে কিনে এনেছিস? ওই যে মা, মোড়ের যে দোকানটা আছে না, সেখান থেকে কিনে এনেছি। কিন্তু কেন বলো তো মা? বিস্কিটটা তো অনেক মজার। এত মজার বিস্কিট আমি আমার জন্মেও কোনোদিন খাইনি, মনে হচ্ছে যেন অমৃত খেয়েছি। এই তুই আরো কয়েক প্যাকেট নিয়ে আসিস, আমি তোকে টাকা দিব। আকাশ তার মায়ের কথা শুনে মুচকে একটা হাসি দেয়, কারণ গত রাতে বলা আনহার কথা মিলে গেছে। সে তার মাকে বিস্কিটটা এনে দিবে এ কথা বলে বিস্কিটের প্যাকেটটা নিয়ে নিজের রুমে চলে আসে। তারপর সেও ভক্ষণ করে। তার মায়ের মতো তারও মাথা এলোমেলো হয়ে যায়, কিন্তু সে নিজেকে সামলে নেয়, কারণ সে জানে এই বিস্কিটের উৎপত্তি কোথায়। তার বিশ্বাসের মাত্রা আরো বেড়ে যায়। সে এখন বিশ্বাস করতে শুরু করেছে আনহার কথা। এর মধ্যে আকাশের মা নাস্তা রেডি করে আকাশকে ডাক দেয়।
সে তার মায়ের ডাকে নাস্তা করতে নিচে চলে যায়। পরে নাস্তার পালা শেষ করে কলেজে রওনা হয়। মাঝপথে গতকালে সে বটগাছটার উপরে সে তার স্যারের বাসা ঝুলে থাকতে দেখে, যেটা দেখে তার চরম পরিমাণে হাসি পায়। কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে কলেজে চলে যায়। কলেজে গিয়ে দেখে সেই স্যারটা কলেজে আসেনি। ক্লাস শেষ হয়ে ছুটির সময় হয়ে গিয়েছে, কিন্তু সেই স্যার আজকে কলেজে আসেনি। এইবার তার পাকাপোক্তভাবে বিশ্বাস হয় আনহার কথা, যে আনহা তাকে যা বলেছে সবকিছুই সত্যি। আর আনহা একজন পরী, সমস্ত কিছু তার মনের কোনো ভ্রম নয়। এসব দেখতে দেখতে সারাটা দিন কেটে যায়, কিন্তু আনহা আজকে আর জমিনে নেমে আসে না। কারণ গতকাল আনহা জমিনের বুকে 2 বার প্রকট হয়েছে, আর 2 বারই সে আকাশকে স্পর্শ করেছে, যার দরুন পরিপালকে অনেক বড় কম্পন হয়েছে। তাই আজকে পরিপালকের মেইন দরজায় অনেক কয়জন পাহারায় লেগেছে। তাই আনহা আজকে আর জমিনে আসেনি। তবে সে চাইলে আজকেও জমিনে আসতে পারত, কারণ সুরা পান করলে কেউ তাকে জমিনে আসা থেকে আটকাতে পারবে না। কিন্তু সে তারপরেও রিস্ক নেয়নি, কারণ তার এত বছরের সাধনা সে একদিন জমিনে নেমে নষ্ট করতে চায় না। তাই সে আজকে আর জমিনে আসেনি। কিন্তু অপরদিকে আকাশ তার অপেক্ষায় সারা দিন বসেছিল, কিন্তু সে না আসায় মন খারাপ করে ঘুমিয়ে যায়। পরের দিন আকাশ কলেজ যাওয়ার পথে স্যারের বাসাটাকে সে আর বটগাছের উপরে দেখতে পায় না। কারণটা হলো, অতিবাহিত হয়ে যাওয়া রাতে স্যারের উপর থেকে আনহার করা মায়া জাদুটা কেটে গেছে। তাই সে কোনো কিছু না ভেবে কলেজে চলে যায়। কলেজে গিয়ে সে দেখতে পায় সেই স্যারটা তার আগেই কলেজে চলে এসেছে। তাই সে স্যারের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, স্যার, গতকাল কি শরীর খারাপ ছিল আপনার? কেন বলো তো আকাশ? স্যার, গতকাল কলেজে আসেননি যে, তাই জিজ্ঞেস করলাম। এই আকাশ, কি সব উল্টোপাল্টা বলছো তুমি? হ্যাঁ, আমি গতকাল কলেজে আসিনি মানে কি? স্যার, আপনাকে সত্যি গতকাল কলেজে দেখতে পাইনি তো। আকাশ, তোমার মাথায় সমস্যা হয়েছে, তুমি ভালো একজন ডক্টর দেখাও। কি সব উল্টাপাল্টা কথা বলছো তুমি? আমি যদি গতকাল কলেজে না আসি তাহলে তোমাকে দাঁড় করিয়ে পড়া কে শুনেছে? স্যার, সেটা তো পরশু দিনের কাহিনী। আকাশ, উল্টাপাল্টা কথা বন্ধ করে ক্লাসে যাও। আমার কিন্তু তোমার উপরে চরম পরিমাণে রাগ উঠেছে। আকাশ আর কোনো কথা না বলে চুপচাপ ক্লাসে চলে যায়। কারণটা তার জানাই, গতকালের স্মৃতি আনহার মায়াজাদুর কারণে স্যারের মাথা থেকে সরে গেছে। তাই সে আর কথা না বাড়িয়ে ক্লাসে চলে গেছে। প্রতিদিনের ন্যায় আজকে ক্লাস করে বাড়ি ফিরছিল। তখনই হুট করে সে অনামিকাকে দেখতে পায়, যে কিনা রাহুল বাদে অন্য আরেকটা ছেলের সাথে চিপকাচিপকি করে বাইকে করে যাচ্ছিল। যেটা দেখে তার চরম পরিমাণে রাগ উঠে যায়, কারণ তার আর্থিক অবস্থা খারাপ দেখে অনামিকা তাকে ছেড়ে দিয়ে রাহুলকে ধরেছে। কিন্তু সে আজকে আবার অন্য আরেকটা ছেলের সাথে বাইকে চিপকাচিপকি করে যাচ্ছে, যেটা দেখে তার মাথায় আগুন ধরে গেছে। তার ভালোবাসার মানুষ এতজনের সাথে মেলামেশা করছে, সেটা সে কোনো মতেই সহ্য করতে পারছে না। তার ভিতরটা যেন ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। তাই সে সিদ্ধান্ত নেয় এখনই গিয়ে গাড়ির নিচে চাপা পড়ে সে নিজের প্রাণ দিয়ে দিবে। সে অনেক দূর থেকে একটা বড় গাড়ি টেনে আসতে দেখে, যার পরপরই সে রাস্তার একদম মধ্যে গিয়ে দাঁড়ায়। অপরদিকে আনহা পরিপালক থেকেই টের পায় যে আকাশের কোনো বিপদ হতে চলেছে। তাই সে তখনই জমিনে প্রকট হয়। এইদিকে আকাশ রাস্তার একদম মধ্যে দাঁড়িয়ে চোখ বন্ধ করে রেখেছে। দূর থেকে টেনে আসা সেই বড় গাড়িটা আকাশের একদম সামনে চলে এসেছে। আকাশ নিজের চোখে তার মৃত্যুকে দেখতে পাচ্ছে। এমন সময় গাড়িটা টেনে এসে আকাশের গায়ের উপরে তুলে দিয়ে সে চলে যায়। কিন্তু অবাক করা বিষয়, আকাশের কিছুই হয়নি। গাড়িটা আকাশকে পিষে দেওয়ার আগে আনহা জমিনে প্রকট হয়ে তাকে জড়িয়ে নিজের বাহুতে নিয়ে নেয়, যার কারণে গাড়িটা তার শরীরের উপর দিয়ে গেলেও অলৌকিকভাবে আকাশ বেঁচে যায়। যেটা দেখে আশেপাশের সবাই আকাশের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, কারণ এত বড় গাড়ি আকাশের উপরে চড়ে যাওয়ার পরেও তার কিছুই হয়নি। এই দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে আছে। আর হতবাক হওয়ারই কথা, কারণ তারা শুধুমাত্র আকাশকে অলৌকিকভাবে বেঁচে যেতে দেখেছে, কিন্তু তাকে কে বাঁচিয়েছে এবং তার পেছনে কে দাঁড়িয়ে তাকে জড়িয়ে ধরে রক্ষা করেছে সেটা কেউই দেখতে পাচ্ছে না। সবাই এখনো চোখ পাকিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। এর মধ্যে আনহা আকাশের গালে কষে একটা থাপ্পড় লাগিয়ে দেয়, যে থাপ্পড়টা খাওয়ার পরে আকাশ নিজের তালগোল হারিয়ে ফেলে। তখনই সেই বড় গাড়ির ড্রাইভার সামনে একটা জায়গায় গাড়ি সাইড করে রেখে আকাশের কাছে আসে। তারপর তাকে বলে, ভাই, আপনি ঠিক আছেন তো? আমি দূর থেকে আপনাকে ফলো করেছি। আপনার হাবভাব দেখে আমি বুঝে গিয়েছিলাম আপনি খারাপ কিছু করতে চাচ্ছেন। তাই আমি গাড়ি সেভাবে চালাচ্ছিলাম যাতে করে আপনাকে সাইড দিয়ে চলে যেতে পারি। কিন্তু আপনি হুট করেই আমার একদম গাড়ির সামনে চলে আসেন, যার দরুন আপনার উপরে গাড়ি তুলে দিয়েছি আমি। তবে কথা হচ্ছে,
আপনি ঠিক আছেন কি করে? এত বড় গাড়ির নিচে পড়লে তো যে কোনো মানুষই শেষ হয়ে যাবে, কিন্তু আপনি সেখানে সক্ষম অবস্থায় দাঁড়িয়ে আছেন। আপনার সাথে এটা কি অলৌকিক কাণ্ড ঘটলো ভাই? আকাশ গাড়ির ড্রাইভারের কথার তেমন কোনো উত্তর দেয় না, কারণ সে আনহার হাতে থাপ্পড় খেয়ে কিছু বলার অবস্থায় নেই। তাই সে ছোট্ট করে একটা কথা বলে ড্রাইভারকে, আমি জানি না কিভাবে কি হয়েছে, তবে আমি চললাম এখন। এই বিষয় নিয়ে বেশি কিছু বলার অবস্থা আমার নেই। তারপর আকাশ সেখান থেকে চলে আসে, আর তার পেছনে পেছনে আনহাও আসে। আকাশ যখনই লোকালয় ছেড়ে কিছুটা নির্জন জায়গায় আসে, তখনই আনহা তার কলার চেপে ধরে আর তাকে বলে, এই কি সমস্যা তোর? হ্যাঁ, কি জন্য মরতে গিয়েছিলে তুই? ইচ্ছে করেছে তাই গিয়েছি। তোর ইচ্ছের কুষ্টি মারি আমি। তুই কি ভেবেছিস আমি কিছু জানি না? অনামিকাকে অন্য আরেকজনের সাথে দেখে তোর অন্তর জ্বলেছে, তাই তুই মরতে গিয়েছিস? জানেনি যখন, তাহলে আবার জিজ্ঞেস করেন কেন? 100 বার জিজ্ঞেস করব, কারণ তোর কিছু হলে সবচাইতে বড় ক্ষতিটা আমার হবে। আমি মরলে কিসের ক্ষতি হবে আপনার? সেসবের উত্তর তোকে পরে দিব, কিন্তু এখন তুই আমাকে এটা বল যে তোকে ছেড়ে দিয়ে অন্যের সাথে ভালো আছে, তুই তার জন্য মরতে যাচ্ছিস কেন? তোর কথা কি সে একবারও চিন্তা করে? বল, করে? আমার মতে যদি করতো তাহলে জীবনে তো তোকে ছেড়ে যেত না। আর তুই সে মেয়ের জন্য নিজের প্রাণ দিয়ে অন্য আরেকজনকে কষ্ট দিতে চাচ্ছিস। সে আমার কথা চিন্তা না করলেও আমার মনে সে আছে, তাই তার সাথে কাউকে দেখলে আমার সহ্য হয় না। ইচ্ছে করে নিজের প্রাণ দিয়ে দেই, আর আমি মরলে কষ্ট পাবে এমন মানুষ এই পৃথিবীতে এখনো পয়দা হয়নি। আমার মতন হতভাগার জন্য এখনো কারোর মনে এতটা ভালোবাসা পয়দা হয়নি যে সে আমার জন্য কান্না করবে। আকাশ এসব বলতে বলতে চোখের পানি ছেড়ে দেয়, যার কারণে আনহার রাগান্বিত ভাবটা চলে যায়। তাই আনহা আকাশকে আবারও জড়িয়ে ধরে, তারপর তাকে বলে, আকাশ, নিজেকে সামলে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ, কারণ এখন সে তোমার নয়। আর তাছাড়া তোমার কেউ না থাকলেও আমি আছি। হ্যাঁ, হতে পারে আমি পড়ি আর আমি এই জমিনের বাসিন্দা নই, কিন্তু কথা দিচ্ছি কোনোদিনও তোমায় ছেড়ে যাব না। একবার তুমি আমার উপরে বিশ্বাস করে দেখো, যে সত্তা তোমায় আর আমায় বানিয়েছে তিনার জমিনের বুকেই দাঁড়িয়ে বলছি, কোনোদিন ঠকাবো না তোমায়, আজীবন আগলে রাখবো। আনহা আকাশকে জড়িয়ে ধরায় তার ভিতর থেকে সমস্ত অস্থিরতা মুহূর্তের মধ্যে কোথায় যেন গায়েব হয়ে যায়। তবে আনহার কথাগুলো শুনে তার ভিতরে একটা প্রশ্নের উদ্ঘাটন হয়। তাই সে আনহাকে বলে, আপনি আমায় ছেড়ে যাবেন না মানে ঠিক বুঝলাম না, একটু বুঝিয়ে বলেন তো প্লিজ। আমি আপনার কথার আগামাথা বুঝে উঠতে পারছি না। আকাশ, তুমি চাইলে আমাকে তোমার প্রেমিকা বানিয়ে নিতে পারো। আমি সবসময় তোমার দেখাশোনা করব, সব সময় তোমার সাথে মিশে থাকব। আমার এই দেহ অন্য কেউ কোনোদিন স্পর্শ করতে পারবে না। তোমার জন্য দরকার হয় পরিপালক ত্যাগ করে দিয়ে চলে আসব আমি, মানুষের মতন সংসার করব, কোনোদিন তোমায় ছেড়ে কোথাও যাব না। আকাশ আনহার মুখে এসব কথা শুনে বড়সড় একটা শক খায়, কারণ এই দুনিয়ার বুকে তার সামনে সে কখনো কোনো মানুষ তার জন্য এতটা ভালোবাসা বা সহানুভূতি দেখায়নি। সে সবসময় অনামিকার কাছে এই ধরনের ভালোবাসাই খুঁজে বেড়াতো, কিন্তু অনামিকা তাকে ঠকিয়েছে। তাই সে অবাক দৃষ্টিতে আনহার দিকে তাকিয়ে আছে। আকাশের অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে আনহা তাকে প্রশ্ন করে, আকাশ, একটা সুযোগ কি দিবে তুমি আমায়? বললাম তো কখনো তোমার হাত আমি ছাড়ব না। আনহা, দেখো, সরি, ভুল করে তুমিটা মুখ থেকে বেরিয়ে গেছে, সমস্যা নেই, তুমি আমায় তুমি করে ডাকো, এতে করে আমি আরো খুশি হব। ঠিক আছে, কিন্তু আমাকে কয়েকটা কথা তোমার দিতে হবে। কি কথা? দেখো, আসলে মানুষ যখন কোনো মুসিবতে পড়ে তখন সে কারো সাহায্যের আশা করে। আমিও কিন্তু বর্তমানে মুসিবতে আছি, আর এই অসময়ে তুমি এসে আমার পাশে দাঁড়িয়ে আমাকে সাপোর্ট করছো, তাই আমি তোমার কোলে আশ্রয় নিব। তবে তুমি কিন্তু আমায় কখনো ছেড়ে যেতে পারবে না। আমার মরণ পর্যন্ত আমার সাথে জুড়ে থাকতে হবে তোমার। আকাশ, এই ওয়াদা তোমার আমাকে করাতে হবে না, আমি নিজেই তো তোমার কাছে এই ওয়াদা করেছি। সো নিশ্চিন্তে থাকো তুমি। এই আনহা কখনো তোমার হাত ছাড়বে না। সত্যি তো? সত্যি। যাক, এবার তাহলে উঠে দাঁড়াতে পারবো আমি, আবার আগের নেই। অবশ্যই এইবার তুমি উঠে দাঁড়াবে, আর আমি তোমাকে উঠে দাঁড়াতে সাহায্য করব। তবে এখন তুমি আমাকে কিভাবে গ্রহণ করবে তাই বলো। আমি কি পরিপালক ত্যাগ করে দিয়ে তোমার কাছে একেবারে চলে আসব আমার বর্তমান মানুষের রূপটা নিয়ে? না, তার কোনো প্রয়োজন নেই, কারণ জমিনের মানুষজন অনেক নিকৃষ্ট। তারা সবসময় শুধুমাত্র স্বার্থ খুঁজে বেড়ায় অপর মানুষের কাছ থেকে। তাই তোমার পরিপালক ত্যাগ করার দরকার নেই, না হয় তুমি নিকৃষ্ট হয়ে যাবে তাদের মতন। আকাশ, তোমার এই কথার উত্তরে আমারও কিছু বলার ছিল। কি কথা? দেখো,
জমিনের মানুষের মতন আমিও তোমার কাছে স্বার্থের চাহিদা করতে এসেছি। তবে সত্যি বলতে তোমাকে আমি ভালোবাসি, কারণ বহুকাল আগে বাবার সাথে জমিনে নেমে এসেছিলাম। তখন আমার বয়স 12 অথবা 13। তখন তোমার স্কুলের ব্যাগ নিয়ে স্কুলে যেতে দেখি, তখনই তোমার উপর আমার মন বসে যায়, তাই তোমার কাছে ছুটে এসেছি। তবে বিশ্বাস করো, স্বার্থটা আমার ভালোবাসার কাছে ফিকে পড়বে। সমস্যা নেই, তোমার কোনো চাহিদা বা স্বার্থ থাকলে সেটা আমি পূরণ করার চেষ্টা করব, কিন্তু তুমি আমাকে কোনোদিনও ছেড়ে যেতে পারবে না। না, কোনোদিনও যাব না। আচ্ছা, এবার চলো বাসায় যাবে তুমি। আর আজকে থেকে আমি আগের চাইতে বেশি বেশি জমিনে নেমে আসব, কারণ তুমি নামক কোনো একজনের দেখাশোনা যে আমার করতে হবে। এবার চলো বাসায়, তোমায় আমি বাসায় পৌঁছে দিয়ে পরিপালকে যাব। চলো। আনহার সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। বাসার দরজার সামনে থেকে আনহা তার পরিপালকে ফিরে গেল, আর আমি দরজায় বাড়ি দিব দরজা খোলার জন্য। তখনই ঘরের ভেতর থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পেলাম। গলার কণ্ঠস্বর শুনে বুঝে গেলাম বাবা মায়ের উপরে চিল্লাচ্ছে, তাই দরজায় আড়ি পেতে শুনতে লাগলাম। অপর পাশে বাবা মাকে বলছে, তোমার ছেলেকে তুমি মাথায় তুলে একদম নষ্ট করে ফেলেছ। আমি যে সারাদিন রোদে পড়ে এখনো সবার জন্য রোজগার করি, এই জিনিসটা নিয়ে দেখি কারো কোনো মাথা ব্যথা নেই। তোমার ছেলে কি পারে না পড়ালেখার পাশাপাশি কিছু একটা করে সংসারের হাল ধরতে? আর ক বছর এইভাবে আমার রক্ত মাংস চুষে খাবে তোমরা সবাই? আকাশের আব্বু, প্লিজ আসতে বলো, আকাশের আসার সময় হয়ে গিয়েছে। ছেলেটা এসে সব শুনলে অনেক বেশি মনে কষ্ট পাবে। ও, তোমার ছেলের কষ্ট নিয়ে এত মাথা ব্যথা তোমার, কিন্তু আমি যে রোদে পড়ে কষ্ট করে রোজগার করে এনে তোমাদের খাওয়াই, সেটা নিয়ে কারোরই কোনো মাথা ব্যথা নেই? আসলেই তোমরা মা ছেলে অনেক নিষ্ঠুর। আমার জন্য কারোরই কোনো মাথা ব্যথা নেই। ঠিক আছে, এখন থেকে আমি আমার মতন চিন্তা ভাবনা করে তারপর চলবো। কামাই করব, সেই টাকা হিসাব মতন খরচ করব। বাসায় শুধু বাজারের প্রয়োজন, সেটাই করব। এর বাহিরে আর কাউকে কোনো টাকা পয়সায় আমি দিব না। তোমার ছেলের পড়ার খরচ কিভাবে চলবে সেটা তুমি আর তোমার ছেলেই জানো। তবে মেয়ের দায়িত্ব সবসময় আমার কাঁধে থাকবে, কিন্তু তোমার ছেলেকে আগামীতে একটা কানা করিয়া আমি দিব না। দেখি তোমরা এভাবে কতদিন চলতে পারো। তারপর আকাশের বাবা রেগে মেগে নিজের রুমে চলে যায়। অপরদিকে আকাশ দরজার বাহিরে দাঁড়িয়ে থেকে সবকিছুই শোনে, যার কারণে তার প্রচন্ড পরিমাণে মন খারাপ হয়, কারণ তার জন্যই তার বাবার কাছ থেকে তার মা আজকে অনেক কথা শুনেছে। আকাশ অনেকটা সময় দরজার বাহিরে দাঁড়িয়ে থাকে, তারপর নিজেকে শান্ত করে দরজায় বাড়ি দেয়। ভেতর থেকে কেউ আসার শব্দ পেয়ে আকাশের মা এসে দরজা খুলে দেয়, আর আকাশ ঘরের ভিতরে প্রবেশ করে। তখনই আকাশের মা আকাশকে বলে, যা গিয়ে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে খেতে আয়। আকাশ তার মায়ের কথা মতন ফ্রেশ হয়ে নিচে আসে খাওয়ার জন্য। আকাশের মা তাকে খাবার বেড়ে দিচ্ছে, কিন্তু আকাশের খাওয়ার কোনো মুড নেই। কিছুক্ষণ আগে তার বাবা তার মাকে বলা সমস্ত কথা শুনে আকাশের খাবারের ইচ্ছা মরে গেছে, তবুও সে তার মায়ের কথায় খেতে আরম্ভ করে। তখনই আবার তার মা তাকে আস্তে আস্তে করে বলে, বাবা এবার একটা কিছু কর না, তুই তো দেখছিস এই সংসারের অবস্থা কেমন। তোর বাবা আজ কত বছর ধরে দিনমজুরি করে সংসার সামলাচ্ছে, এবার তুই একটু সাহায্য কর না বাবা। লোকটা তো আর কিছুদিন পর টেনশনে এমনিতেই মারা যাবে। ভাগ্যিস কোনো না কোনো ভাবে তোর বাবা ভাঙাচোরা দোতলা একটা বাড়ি করেছে, না হলে হয়তো আজ আমাদের পথে পথে থাকতে হতো। মা কি করব তুমিই বলো, এই অবস্থায় কে চাকরি দিবে আমায়? এখন চাকরি নিতে গেলেই মামা চাচা ধরে 8-10 লাখ টাকা খরচ করতে হয়। চাকরির জন্য বাবা তো আমায় 1 টাকাও দিবে না। তাছাড়া এমনিতে টাকা ছাড়া চাকরি করতে গেলে দেখা যাবে সারাদিন কুকুরের মতন খেটে 4-5 হাজার কামাই করব, কিন্তু এতে কোনো ফায়দাই হবে না। বরং দেখা যাবে সেসব চাকরির ধান্দায় আমার পড়ালেখাটাই লাটে উঠেছে। বাবা এসব চিন্তা ভাবনা করে বসে থাকলে তো চলবে না, অন্তত কিছুতে একটা কর, যাতে করে তোর বাবার কিছুটা আহসান হয়। মা আমি চেষ্টা করছি, তুমি টেনশন করো না। একটা কিছু করার চেষ্টা কর। আচ্ছা ঠিক আছে। তারপর খেয়ে দিয়ে নিজের রুমে এসে মনমরা হয়ে হেলান দিয়ে বসে আছি, কারণ সামনে কোনো পথই খুঁজে পাচ্ছি না। কিছু একটা যে করব তেমন কিছুই চোখে দেখছি না। শুয়ে শুয়ে ভাবছি কি করব। তখনই আনহা প্রকট হলো আমার সামনে। সে প্রকট হয়ে আমাকে এসে জড়িয়ে ধরে বলতে লাগলো, কি সাহেব মন খারাপ তোমার? বাবাকে অনেক বেশি কথা শুনিয়েছে আজকে। কি বলেছে বাবা? কেন তুমি জানো না? আমার সবকিছুই তো তুমি বলতে পারো, তাহলে বাবা কি বলেছে সেসব তো জানার কথা। না, তুমি বাদে অন্য কারো কথা আমি জানতে পারবো না, কারণ তোমার সাথেই শুধুমাত্র আমি যুক্ত হয়েছি, তাই তোমারটাই জানার ক্ষমতা আছে আমার।
কিন্তু বাকি মানুষেরটাও জানতে পারবো যদি তুমি আমার সামনে বাকি মানুষের কথা চিন্তা করো। কিন্তু বর্তমানে তুমি চিন্তা করছো চাকরি নিয়ে, তাই কি হয়েছে পুরোপুরিভাবে বলতে পারছি না। সো বলো কি হয়েছে। বাবাকে সাহায্য করি না, সংসারে হাল ধরি না, তাই এটা নিয়ে মাকে অনেক কথা বলেছে আজকে বাবা, তাই মন খারাপ। আরে তুমি টেনশন করো না, তোমার একটা কিছুর ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। তোমাকে আমি মায়াকাল আয়নার সামনে নিয়ে যাব, তুমি সেটার সামনে গিয়ে কিছু একটার ইচ্ছা পোষণ করো, তখন সেই ইচ্ছাটা পূরণ হয়ে যাবে তোমার। আচ্ছা ঠিক আছে, কিন্তু কি করে নিয়ে যাবে? আর তোমাদের পরিবালকে গেলে আমার কি কোনো সমস্যা হবে না? নিয়ে যাওয়া নিয়ে চিন্তা নেই, চিন্তা হচ্ছে শুধু পরিপালকে যাওয়ার পর সমস্যা নিয়ে, কারণ কেউ জানতে পারলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আর তাছাড়া সেখানে গেলে তুমি নিঃশ্বাস নিতে পারবে না, তাই কিভাবে কি করব ভাবছি। তাহলে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। না, নিয়ে তো আমি যাবই, কিন্তু কিভাবে সেই রাস্তাটাই খুঁজে বের করতে হবে। এখন এত রিস্ক নিয়ে কেন তুমি আমায় সেখানে নিয়ে যাবে? কারণ আমার জন্য তোমার বিশ্বাস অর্জন করা খুবই প্রয়োজন। অবশ্য বিশ্বাস তো ঠিকই করেছো, কারণ তা না হলে হয়তো আমায় সারা জীবনের জন্য চাইতে না। তবে তোমার আগে পরে তো সেখানে যেতেই হবে। আর তার চাইতে বড় সমস্যা হচ্ছে বর্তমানে তোমার চাকরির বিষয় নিয়ে কোনো একটা সমাধানে আসা, যেটা তুমি মায়াকাল আয়নার সামনে দাঁড়িয়ে চাহিদা করলেই পেয়ে যাবে। আচ্ছা তাহলে কিভাবে কি করা যায় দেখো। সবকিছুর ব্যবস্থা আমি করে নিব, তুমি 2টা দিন একটু ধৈর্য ধরো। ঠিক আছে। আচ্ছা এখন আমার ঘুমানো প্রয়োজন। আচ্ছা ঘুমাও, আমি সেদিনের মতন ঘুম পাড়িয়ে দিচ্ছি তোমাকে। আচ্ছা। আনহা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর আমি চোখ বন্ধ করে রেখেছি। হঠাৎই অনুভব করলাম আমি হাওয়ায় ভাসছি। সাথে সাথে চোখ মেলে তাকালাম। চোখ মেলে তাকাতেই দেখি আনহা আমায় হাওয়ায় উড়িয়ে কোথায় যেন নিয়ে যাচ্ছে, যেটা দেখে কলিজাটা ভয়ানকভাবে একটা মোচড় দিল। কিন্তু আমি কিছু বলার মতন সাহস করতে পারছি না, তাই চুপ করে রইলাম। কিছুক্ষণ পর আনহা আমাকে উড়িয়ে নিয়ে সাগরের মাঝখানে একটা বিশাল দ্বীপের মাঝে ছেড়ে দিল। সেখানে ছেড়ে দিতেই আমার নিঃশ্বাস ভারী হয়ে গেল। আমি আর নিঃশ্বাস নিতে পারছি না, যার কারণে হাত পা ছোটাছুটি করতে আরম্ভ করলাম। মনে হচ্ছে যেন এখনই আমার প্রাণটা বের হয়ে যাবে। তখনই আনহা তার ঠোঁট জোড়া আমার ঠোঁটের সাথে মিশিয়ে দিয়ে পাম্প করতে লাগলো, যার পরপরই আমি লাফ দিয়ে উঠে গেলাম। যেটা দেখে আনহা আমায় বলে উঠল, এই তোমার কি হয়েছে? তুমি মহিষের মতন বিছানার মধ্যে এমনভাবে গড়াগড়ি কেন করছো? আনহার কথা শুনে তাজ্জব হয়ে গেলাম, তাই চোখ পাকিয়ে তাকিয়ে আছি তার দিকে। যেটা দেখে সে আবারও বলে উঠল, কি হলো, কথা বলছো না যে? তোমরা মানুষরা বুঝি এমনটা করো ঘুমালে? আমি বিছানার মধ্যে গড়াগড়ি করছি মানে কি? তুমি না আমায় হাওয়ায় উড়িয়ে একটা দ্বীপের মাঝে নিয়ে গিয়েছ, যেখানে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, যার কারণে তুমি আমার মুখে পাম্প করলে। এই মাথামোটা, তোমায় কোন শয়তানে ধরেছে সেটা বলো আমায়। আমি তোমায় হাওয়ায় উড়িয়ে নিয়ে গেছি মানে কি? আর কোথাও নিয়ে গেলে কি তোমার অনুমতি নিব না নাকি? আর তাছাড়া নিয়ে গেলেও তুমি এখন বিছানায় কি করছো তাহলে? আনহার কথা শুনে আবারও শক খেলাম, আর আশেপাশে ভালো করে খুঁটিয়ে দেখতে লাগলাম। ও মা, এ কি? আমি তো নিজের বিছানায় শুয়ে আছি। তার মানে কি এতটা সময় আমি সেই সবকিছু স্বপ্নে দেখেছিলাম নাকি? আমার তো তাই মনে হচ্ছে এখন, কারণ আমি তো নিজের বিছানায় শুয়ে আছি। আসলে আনহা সরি, আমি চোখ বন্ধ করার সাথে সাথেই ঘুম চলে এসেছিল, আর ঘুমের ঘরে একটা স্বপ্ন দেখেছি। যেই স্বপ্নটা দেখে সবকিছু আমার বাস্তব মনে হচ্ছিল, তাই এমন অদ্ভুত আচরণ করেছি। তোমার কথাবার্তা শুনে ইচ্ছা করছে ধ্রাম করে একটা আছাড় দিয়ে তোমার পেট থেকে নাড়িভুড়ি বের করে ফেলি। ইস, কত সুন্দর একটা রোমান্টিক মুহূর্তে ছিলাম, কিন্তু সবকিছুতেই তুমি আমার পানি ঢেলে দিলে। সরি আনহা, আমি বুঝতে পারিনি। সরিতে কাজ হবে না, কারণ এতটা সময় তোমার সাথে ঘুমিয়ে পড়া তোমার উষ্ণ ঠোঁট জোড়ায় স্পর্শ করছিলাম, কিন্তু এখন আমি তুমি জাগ্রত থাকা অবস্থাতে স্পর্শ করব। কি? আমি এখন তোমার ঠোঁট নিজের আয়ত্তে নেব, আর তুমি এতে একদম বাধা দিবে না। আল্লাহ, কি রকম পরি রে বাবা তুমি! এই অল্প সময়ের মধ্যেই তুমি আমার একদম কাছে চলে এসেছো। আমরা পরীরা এমনই, আমরা যা করি সবকিছুই চটজলদি হয়। ধীরে সুস্থে সময় নিয়ে কাজ করার প্রতিভা আমাদের কাছে নেই, কারণ যেই কাজ পরে করব সেটা সময় থাকতে আগ থেকেই সামলে নিলে সেই সময়টা বেঁচে যায়, আর প্রেশারও পড়ে না। তাই এখন পরের কাজ আগে করব। সো একদম চুপচাপ থাকো তুমি। আকাশ আনহার তাড়াহুড়া দেখে কিছু যে বলবে সেই মনোভাবটা হারিয়ে ফেলেছে। এর মধ্যে আনহা আকাশের ঠোঁটে নিজের অস্তিত্ব মিলিয়ে দিয়েছে, যেটা দেখে আকাশ আরো বড় শক খায়। কিন্তু কি আর করার, আনহার পাগলামি তার এখন সহ্য করতে হবে, কারণ পাগলকে শান্ত করতে হলে আপোষে শান্ত করতে হয়। উগ্র মেজাজে কোনো কিছু করলে পাগলের পাগলামির মাত্রা সীমা ছাড়িয়ে যায়। তাই আকাশ আনহাকে বাধা দেয় না,
আনহা ইচ্ছে মতন আকাশের ঠোঁটে স্পর্শ করে। তারপর হুট করে সে আকাশকে ছেড়ে দিয়ে বলে, আজকের মতন এখানেই সমাপ্তি, আবার পরে কখনো হামলা করব তোমার এই সুন্দর ঠোঁটে। সো এখন আমি চলে গেলাম। আনহার কথার প্রতি উত্তরে আকাশ খোঁচা মেরে বলে, আরে এত জলদি তোমার পাগলামি বন্ধ হয়ে গেল যে? এখনো তো সারাটা দুপুর পড়ে আছে। এই 5-10 মিনিট চুমু খেয়ে কারো মন ভরে নাকি? নাও আরো চুমু খাও, একদম ঘন্টা পরিয়ে আমার ঠোঁটে স্পর্শ করো। তুমি চাইলে আমি সারা দুপুরই তোমার ঠোঁট নিয়ে পড়ে থাকতে পারবো, এতে আমার কোনো সমস্যা নেই। মাফ চাই, দোয়াও চাই। আনহা, তুমি পরিবালকে ফিরে যাও। তুমি কোন কাতারের মানুষ তা আমার বোঝা হয়ে গেছে। তোমাকে কিছু বলা মানে নিজের বিপদ ডেকে আনা। আমি তোমাকে কথাটা বললাম খোঁচা মেরে, কিন্তু তুমি তো দেখি উল্টো নাচতে শুরু করেছ। যাহ পাগল, এভাবে বলে না। আসলে আমি অনেক বেশি রোমান্টিক, তাই রোমান্স করতে কৃপণতা করি না। সো এখন কি আমি আবার শুরু করব? হে খোদা, আমাকে উঠাই নাও। এই মেয়ে না হয় আমার মাথা খারাপ করে দিবি পুরো। এই আকাশ, চুপ, একদম একদম উল্টাপাল্টা কথা বলবি না তুই। যা এখন, আমি চলে যাচ্ছি। তুই তো শান্তির ঘুম ঘুমা। জলদি যাও। যাচ্ছি। আনহা তারপর উধাও হয়ে যায়। মানে হলো সে পরিপালকে চলে গেছে। এদিকে আকাশ বিছানায় বসে বসে ভাবে, ভাই রে, এটা কার পাল্লায় পড়লাম আমি? আজীবন বই পুস্তকে পড়ে আসলাম পরীরা হয় শান্তশিষ্ট এবং নমনীয়, কিন্তু আমার পাল্লায় যে পড়েছে সে তো পুরোপুরি তার ছেঁড়া। এই কয়েক মিনিটে আমার উপর কি অত্যাচারটা না করলো। তার আচরণে মনে হচ্ছিল যে আমার ঠোঁটটা কোনো ঠোঁট না, সেটা যেন 2 টাকা দামের চুইংগাম। আকাশ এসব নিয়ে ভাবছিল, তখনই হুট করে আবার আনহা আকাশের সামনে প্রকট হয়। তারপর ধ্রাম করে আকাশের পিঠের মধ্যে একটা টোকা মেরে তাকে বলে, এই ছেলে, একদম উল্টাপাল্টা কথা বলবি না আমার নামে। আমি তোকে ভালোবাসি। সো তোর সাথে যখন যা ইচ্ছা হবে করব আমি, কারণ আমার করার মানুষ শুধুমাত্র তুই। তাই আমার সমস্ত ইচ্ছে তুই পূরণ করবি এবং আমার সমস্ত চাহিদার মূল্য দিবি। তা না হলে তোর খবর আছে। আর হ্যাঁ, আমার নামে একদম উল্টোপাল্টা কথাবার্তা চিন্তা করবি না বা মাথায় আনবি না, না হয় আবারও প্রকট হয়ে এসে তোকে ঘুষি মারবো। আচ্ছা আনহা, আমার মধ্যে কি কি সুপারন্যাচারাল পাওয়ার এসেছে? আকাশ, তা আমি বলতে পারবো না, কারণ তুমি মানুষ আর আমি পড়ি। আমরা অলৌকিক ক্ষমতা নিয়ে জন্মাই, কিন্তু তোমরা মানুষ জাতি সাধারণভাবেই জন্ম নাও। তোমাদের মধ্যে কোনো অলৌকিক ক্ষমতা থাকে না। কিন্তু এখন আমার সোল কিছু সময় তোমার শরীরে থাকার ফলে কি ধরনের অলৌকিক শক্তির উৎপত্তি হয়েছে তা আমার নিজেরও অজানা। তবে এটা বলতে পারি, তুমি বাকি মানুষদের থেকে আলাদা হয়ে গেছো এবং তোমার মধ্যে ভিন্ন এক শক্তির উৎপত্তি হবে। তবে সেই ভিন্ন শক্তিটা কি তা আমি বলতে পারি না। কি? আচ্ছা শোনো, আমি এখন চলে যাচ্ছি, কারণ আজ তোমার উপরে অনেক ধকল গিয়েছে, তাই তোমার ঘুমের প্রয়োজন। তুমি ঘুমিয়ে পড়ো। আর হ্যাঁ, শক্তির প্রয়োগ কিন্তু জায়গা দেখে করবে, তা না হলে সমস্যার মুখে পড়বে তুমি। ঠিক আছে, এবার আমি চললাম। তারপর আনহা চলে গেল, আর আমি আনহাকে নিয়ে ভাবতে ভাবতে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। আকাশ ঘুমিয়ে গেছে। অপরদিকে আনহা পরিপালকে গিয়ে মায়াকাল আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চাহিদাটা করে। হে মায়াকাল আয়না, কেউ আমায় সারা জীবন পাওয়ার আশায় নিজের চাহিদা পোষণ করে গেছে। তুমি সেই মানুষটার চাহিদা কখনোই পূরণ করবে না। যদি কোনোদিন আমি সেই মানুষটাকে নিজ থেকে আপন করতে চাই, তখনই যেন তার চাওয়া পূরণ হয়। এছাড়া যেন সেই মানুষটা কখনোই আমাকে আপন করতে না পারে। তুমি সেই মানুষটার চাহিদা আপাতত ঝুলিয়ে রেখে দাও। আনহার চাহিদা মায়াকাল আয়না গ্রহণ করে নেয়। তারপর আনহা রাজদরবারে চলে যায়। আনহা জমিনে আকাশকে বলে এসেছে সে মায়াকাল আয়নার সামনে দাঁড়িয়ে তার যে একটা চাহিদা বাকি আছে সেটা দিয়ে সে আকাশের জন্য চাকরির চাহিদা করবে। কিন্তু সে পরিপালকে এসে আকাশের চাহিদাটাকে তুচ্ছতাচ্ছিল্য বানিয়ে দিয়েছে, যার দরুন আকাশের চাহিদা কখনোই গ্রহণযোগ্যতা পাবে না। যদি কখনো আনহা নিজ থেকে আকাশকে চায়, সেদিনই আকাশের চাহিদা গ্রহণযোগ্যতা পাবে। তবে সেটা আকাশের চাহিদা নয়, সেটা হবে আনহার চাহিদা, কারণ আনহা আকাশের চাহিদা পরিবর্তন করে সেখানে নিজের চাহিদা পোষণ করেছে। তাই সে চাহিদা করলে তার চাহিদাটাই পূরণ হবে। অন্যদিকে আকাশ শান্তির ঘুম ঘুমাচ্ছে। তার কল্পনাতেও নেই যে আনহা তার সমস্ত আশা আকাঙ্ক্ষা শেষ করে দিয়েছে। ভোর সকালে আকাশের ঘুম ভাঙে। সে ঘুম থেকে উঠে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হয়। তখনই মাঝপথে কয়েকজন লোক মুখে কালো কাপড় বেঁধে আকাশের পথ আটকে তাকে জোর জবরদস্তি গাড়িতে তুলে অচানা একটা জায়গায় নিয়ে আসে। তারপর তাকে গাড়ি থেকে নামিয়ে একটা ঘরের মধ্যে আনে, যেই ঘরটা গ্লাস দিয়ে চারপাশ থেকে ডিজাইন করা, যার কোনো দেওয়াল নেই। চারপাশে লাগানো গ্লাসগুলোই ঘরের দেওয়াল। পরিশেষে তারা আকাশকে
একটা চেয়ারের সাথে শক্ত শিকল দিয়ে বেঁধে তার মধ্যে তালা লাগিয়ে দেয়। আকাশ তাদের এইরূপ কর্মকাণ্ড দেখে থতমত খেয়ে যায়। সে লোকগুলোর দিকে অবাক চোখে তাকিয়ে আছে। তখনই সেই ঘরের মধ্যে সুটবুট পরা একটা লোক প্রবেশ করে। আকাশ তাকে দেখে জিজ্ঞেস করে, আপনারা কারা, আর আপনারা আমাকে এখানে কেন উঠিয়ে এনেছেন? আমি আপনাদের কি ক্ষতি করেছি? সমস্ত কিছুর উত্তর তুমি পেয়ে যাবে। তার আগে একটা